Hello, my dear students. I'm Mohammad Rajibul Hassan Rajib, lecturer in English, Government Hossein Sordi College, Magura. Today, I'm going to discuss with you a very important grammatical topic of intermediate English second paper, and which is modifier. তোমাদের গ্রামারের 9 নম্বর আইটেম হিসেবে মডিফায়ার আছে, তোমরা সেকেন্ড পেপারে দেখে থাকবে। এটা আমরা আজকে ডিসকাশনে আমরা দেখব যে মডিফায়ারটা কিভাবে কাজ করে, এবং এর কিছু ডেফিনিশন আমরা জানবো, এবং এই মডিফায়ারে ভালো করতে হলে আমাদের গ্রামারে কয়েকটা বেসিক আইডিয়া আমাদের দরকার হয়, কারণ সেই ব্যাপারগুলো আমাদেরকে ধাপে ধাপে আমরা ডিসকাস করতে পারবো। সো উইথাউট এনি ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মডিফায়ার সম্পর্কে এখানে বলা হয়েছে যে মডিফায়ারটা কি জিনিস। আসলে আমাদের জানতে হবে যে মডিফায়ারটা কি জিনিস। প্রথমত মডিফায়ার বলতে আমরা এমন কোনো ওয়ার্ডকে বুঝি যেটা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে মানে কি, তাকে বিশেষায়িত করে, অন্য কোনো ওয়ার্ডকে অথবা অন্য কোনো সেন্টেন্সকে তার অর্থের বাইরে তার সাথে নতুন কোনো অর্থ যোগ করে তার অর্থকে কিঞ্চিত পরিবর্ধন করতে পারে, যেভাবে বলো না কেন তার অর্থটা কিঞ্চিতভাবে পরিবর্তন করতে পারে। সো সেটাই মডিফায়ার, অর্থাৎ মডিফাই করা। মডিফায়ার আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে দুইটা টার্ম সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে। একটা হলো প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। সো প্রি মডিফায়ার মানে কি এবং পোস্ট মডিফায়ার মানে কি, প্রায়ই দেখে থাকবে যে এরকম থাকে। তোমাদের জন্য আমি একটি টেক্সট এখানে এনেছি। এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটা টেক্সট আছে। এখানে যেমন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এখানে কিন্তু বলেছে যে পোস্ট মডিফাই দ্য নাউন, সো পোস্ট মডিফাই করতে হবে। এটাকে পোস্ট মডিফাই কিভাবে করে, আবার অনেক ক্ষেত্রে দেখে থাকবে যে যেমন এখানে আছে যে প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। সো প্রি মডিফাই আবার কি জিনিস, কি বোঝাচ্ছে। সো এই যে দুইটা জিনিস আমাদেরকে আগে দেখে নিতে হবে। প্রি মানে কি, প্রি মানে আমরা জানি পূর্বে, আর পোস্ট মানে আমরা জানি পরবর্তীতে বা পরে। প্রি মডিফায়ার হলো এমন কোনো মডিফায়ার যেটা ওয়ার্ডের পূর্বে বসে, অর্থাৎ যেই ওয়ার্ডটাকে মডিফাই করতে হবে তার আগে বসে তাকে মডিফাই করে, তাকে আমরা বলি প্রি মডিফায়ার। আর পোস্ট মানে যেহেতু পরে, অর্থাৎ সেই মডিফায়ারটা যেই ওয়ার্ডটাকে মডিফাই করবে সেই ওয়ার্ডের পরে বসবে, তার পোস্টে বসবে, অর্থাৎ তার পরে বসে মডিফাই করলে তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। যেমন এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে নাউন পোস্ট মডিফাই, অর্থাৎ তার পরে বসে মডিফাই করবে। তাহলে কাকে মডিফাই করবে? রবীন্দ্রনাথ ঠাকুরকে মডিফাই করবে, তার সম্পর্কে মডিফাই করবে। যেহেতু এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই, অর্থাৎ এটার পরে গিয়ে বসবে। এখানে যেমন বলা হয়েছে যে ওয়াজ বর্ন ইন 1861 ইন এ ড্যাশ ফ্যামিলি। এখানে ড্যাশ, এখানে বলেছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ পূর্বে বসবে। কার পূর্বে বসবে? যে ওয়ার্ডটাকে মডিফাই করতে হবে এই ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করবে। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারছি যে যদি পোস্ট মডিফাই লেখা থাকে তাহলে যে গ্যাপের আগের ওয়ার্ডটাকে মডিফাই করবে, আর যদি প্রি মডিফাই লেখা থাকে তাহলে গ্যাপের পরের ওয়ার্ডটাকে মডিফাই করবে। এভাবে হলো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফাই বলতে এটাই বোঝায়। সো আমরা এখন গ্রামার এটা করতে হলে বেশ কিছু গ্রামাটিক্যাল টার্ম আমাদের জানতে হবে। অর্থাৎ প্রায়ই দেখা যাবে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, যেখানে বলেছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। সো অ্যাপোজিটিভটা কি জিনিস, আবার ইনফিনিটিভ ফ্রেজটা কি জিনিস। আবার এখানে বলেছে ডি নাম্বারে যেমন পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল অফ টাইম। এখানে অ্যাডভার্বিয়াল অফ টাইম বলতে কি বোঝাচ্ছে। তাহলে আমাদের এই গ্রামাটিক্যাল টার্মগুলো জানা আমাদের অনেক বেশি জরুরি। আমরা যদি গ্রামাটিক্যাল টার্মগুলো জানতে পারি তাহলে দেখবো যে মডিফাই করা বা ওই ওয়ার্ডটাকে মডিফাই করা অনেক বেশি সহজ হয়ে গেছে। সো আমরা এই ব্যাপারটা নিয়ে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আমরা এখানে দেখতে পারি যে কিভাবে মডিফাই করা যেতে পারে। সো প্রথমত ডিটারমিনার, এখানে বলেছে ডিটারমিনার অনেক ক্ষেত্রে তোমাদেরকে বলবে যে ইউজ এ ডিটারমিনার। সো ডিটারমিনারটা কি জিনিস, ডিটারমিনার সম্পর্কে আমাদের যদি ধারণাই না থাকে তাহলে আমরা ডিটারমিনার ইউজ করব কিভাবে। বা তোমার মাঝে মাঝে বলবে যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। সো ডেমনস্ট্রেটিভ সম্পর্কে আমরা জানি না যে ডেমনস্ট্রেটিভ কি জিনিস, যে খায় না মাথায় দেয়, আমরা কিছুই জানি না। সো সে ব্যাপারে আমাদেরকে জানতে হবে যে ডেমনস্ট্রেটিভ কি জিনিস। সো ডিটারমিনারটা আমি একটু পরে আসছি, তার আগে আমরা আলোচনা করব ডেমনস্ট্রেটিভ থেকে আলোচনা করি। এটার ডিটারমিনার আলোচনা পরে করছি, তার পেছনে একটা কারণ আছে, এটা পরবর্তীতে আমি জানিয়ে দিচ্ছি। ডেমনস্ট্রেটিভ, হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ?
সো ডেমনস্ট্রেটিভ মানে হলো নির্দেশ করা। নির্দেশ করা কি নির্দেশ করে? ডেমনস্ট্রেটিভ নির্দেশ করে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কি কাছের নাকি দূরের, এমন কিছু নির্দেশ করে, এটাই ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ চার ধরনের হতে পারে: দিস, দ্যাট, দোজ অ্যান্ড দিস। দিস মানে হলো কাছের একটি, দ্যাট মানে দূরের একটি, দোজ, এটা দোজটা পরে লিখলে ভালো হতো, দিস, দিস বলতে কাছের অনেকগুলো, দোজ বলতে দূরের অনেকগুলো। তাহলে যেমন আমরা যদি বলি দিস ইজ এ পেন, দ্যাট মিন্স এই পেনটা আমার কাছে আছে, তার জন্য আমি বলতে পারি দিস ইজ এ পেন। অ্যান্ড দ্যাট ইজ এ কম্পিউটার, যদি আমরা বলি যে ও যদি দূরে থাকে তাহলে বলতে পারবো যে দ্যাট ইজ এ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারটি দূরে আছে, তখন আমরা ইউজ করি না দিস ইজ এ কম্পিউটার, তখন আমরা কি বলি দ্যাট ইজ এ কম্পিউটার। যেমন এখানে যদি বলি আমাদের কাছে যদি অনেকগুলো বই থাকে তাহলে আমরা বলতে পারি দিস আর বুকস, এগুলো হলো বই। আর দোজ আর পেইন্টস, ওইগুলো হলো কলম, অর্থাৎ দূরের অনেকগুলা। সো আমরা আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো যে ডেমনস্ট্রেটিভ বলতে কি বোঝায়। এটা গেল ডেমনস্ট্রেটিভের ব্যাপার। পয়েন্ট টু নোট, আমার কাছে মনে হচ্ছে যে যারা লেকচারটা শুনছো তোমরা এই লেকচারটা আমি যেখানে এই ব্যাপারগুলো আলোচনা করছি এই ব্যাপারগুলো তোমরা নোট করে লিখে রাখতে পারো। ওকে, ঠিক আছে, আমি যদি ইউটিউবে এটা আপলোড করি তাহলে নিচে এইগুলো আমি লিখে দিতে পারি। তারপর আমার কাছে মনে হয় যে তোমাদের এটা লিখে নেওয়া বেশি ভালো হবে, কারণ হচ্ছে লিখতে গেলে তুমি ওই তোমাদের রিইনফোর্সমেন্ট কাজ করবে। এটা আমার জন্য মনে হয় যে তোমাদের জন্য ভালো হবে। সো আমি না লিখে দিই, তোমরা লেখো, ওটা বেটার হয়। ইনফিনিটিভ। সো হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাই হলো ইনফিনিটিভ। যেমন এখানে দেখা যাচ্ছে টু প্লাস ভার্বের প্রথম রূপ, অর্থাৎ বেস ফর্ম, অর্থাৎ যার বেস ফর্ম বলতে কি বুঝি? বেস ফর্ম, বেস ফর্ম, BASE, বেস, FORM, বেস ফর্ম। বেস ফর্ম বলতে কি বোঝায়? বেস ফর্ম, দ্যাট মিন্স অর্থাৎ যেই ভার্বটার সাথে কোনো প্রকার আইএনজি যুক্ত নাই, এস বা ইয়েস যুক্ত নাই, ইডি যুক্ত নাই, তাই না, একেবারে মূল ফর্মে একবার র অবস্থায় যে ভার্বটা পাওয়া যায় তাকে আমরা বলি বেস ফর্ম, বেস ফর্মের ভার্ব। সো টু প্লাস ভার্বের প্রথম রূপ সেটাই হলো ইনফিনিটিভ, অর্থাৎ টু থাকতে হবে, সেখানে অবশ্যই টু থাকতে হবে। তো কখনো যদি এরকম আসে যে ইনফিনিটিভ দিয়ে পূরণ করো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তো আগে টু নিয়ে আসবা, আগে টু নিয়ে এসে তারপর চিন্তা করবা যে বাদ বাকিগুলা কি এর ভার্বটা কি আসতে পারে। ইউ গট দ্য পয়েন্ট, রাইট? ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ যখন ইনফিনিটিভ বলবো, খেয়াল করো এখানে ইনফিনিটিভ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু ডিস্টিংগুইশ দিস টু টার্মস। ইনফিনিটিভটা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে টু প্লাস ভার্ব তো থাকবেই, সাথে তার সাথে অবজেক্ট চলে আসবে, অর্থাৎ ওই ভার্বের অবজেক্ট আসবে, তাহলে হবে ইনফিনিটিভ ফ্রেজ। এটা পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমরা দেখিয়ে দেব। এই লেকচারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে যাচ্ছি। আমি চাচ্ছি যে এটা প্রথম অংশ আমরা শুধু গ্রামাটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করব, সেকেন্ড অংশে গিয়ে আমরা সরাসরি কোনো টেক্সটকে আমরা ব্যাখ্যা করব যে কিভাবে ওই টেক্সটে ওই ওয়ার্ডগুলো কিভাবে ইউজ হলো। সো আমরা সেখানে পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি। নেক্সট আসছে পার্টিসিপল। পার্টিসিপলটা হলো ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল এমন একটা কি বলা যায় গ্রামাটিক্যাল টার্ম যেটা বলতে বোঝায় যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো ওয়ার্ড অ্যাজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা বলি পার্টিসিপল। আবার এর সাথে তোমার ডিফারেন্স আছে একটা, এটা লিখে নিতে পারো যে জিরান্ড, GERUND, জিরান্ড। জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু দ্যাট ওয়ার্কস অ্যাজ এ নাউন, যেটা নাউনের মতো কাজ করে তাকে আমরা বলি জেরান্ড। এটা যোগ করে রাখতে পারি আমরা। জেরান্ড যদিও খুব বেশি দেখা যায় না, এভাবে আসবে না, হয়তো পার্টিসিপলটাই আসবে। সো পার্টিসিপল হলো যে ভার্বের সাথে আইএনজি যেটা কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে কোনো সেন্টেন্সে তাহলে তাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা, অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে সেন্টেন্সে? সেটাই তো কোনো বড় প্রশ্ন, যে অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে কিন্তু সেটা নাউনের মতো কাজ করছে নাকি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কিভাবে বুঝবো আমরা? সো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে সেন্টেন্সে? অ্যাডজেক্টিভ কোনো নাউনকে মডিফাই করে, রাইট? সো যদি নাউনকে মডিফাই করে কোনো অ্যাডজেক্টিভ,
তাহলে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা পার্টিসিপল বলতে পারি যদি নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনের আগে বসে। যেমন আমরা যদি বলি যে এ রানিং কার, একটা কেমন গাড়ি, চলন্ত গাড়ি, রানিং কার, রাইট? এমন। আবার রোলিং স্টোন আমার খুব জনপ্রিয় একটা কি বলা যায়, মোস্ট পপুলার, সবাই এই কথাটাই বলে, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। সো এই রোলিং স্টোন, কেমন স্টোন, রোলিং স্টোন, যেটা রোল করছে, সো স্টোনটাকে মডিফাই করছে রোলিং শব্দটা দিয়ে, তো সেটাই হলো পার্টিসিপল। আবার জেরান্ড কি জিনিস? জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। নাউন কিভাবে কাজ করে সেন্টেন্সে? নাউন সাবজেক্টের মতো কাজ করতে পারে, নাউন অনেকভাবেই কাজ করতে পারে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে নাউন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যদি এখানে বোঝার জন্য ধরে নেই যে একটা নাউন একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, সো জেরান্ড কিভাবে কাজ করে? সাবজেক্ট হিসেবে যদি কাজ করে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, তাহলে সেটা জেরান্ড। যেমন যদি আমি বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ আমরা যদি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি তাহলে নাউন পাওয়া যায়। সো হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এখানে ওয়াকিং শব্দটা কিভাবে ইউজ হলো? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এখানে ওয়াকিং শব্দটা কিভাবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে। অর্থাৎ তুমি যদি কোশ্চেন করো যে কি দিয়ে, কি কোনটা ভালো এক্সারসাইজ কি, সো উত্তর কি আসবে? ওয়াকিং। সো ওয়াকিং নিঃসন্দেহে একটা নাউন। অর্থাৎ ওয়াকিং বলতে হাঁটা, কেউ হেঁটে যাচ্ছে এমন কিছু না, বরং একটা এক্সারসাইজের নাম ওয়াকিং, হাঁটা, তাকে মিন করছে, তার জন্য এটা হয়ে যাচ্ছে জেরান্ড। So I think you've got the point. We have understood what's the difference between a participle and a gerund. নেক্সট আমরা পরবর্তীতে চলে আসতে পারি যে পার্টিসিপল ফ্রেজ। সো আমরা যেমন এখানে দেখেছিলাম যে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ ছিল টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? সো এখানে তেমনি করে পার্টিসিপল ফ্রেজ যখন বলবে, শুধু পার্টিসিপল না, পার্টিসিপল ফ্রেজ যখন বলবে তখন এর সাথে কি যুক্ত হয়ে যাবে? অবজেক্ট যুক্ত হয়ে যাবে। ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই, প্লাস তার সাথে অবজেক্ট থাকবে, তখন তাকে আমরা বলতে পারবো সেটা পার্টিসিপল ফ্রেজ। নাও প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অনেকভাবে গঠন করা যায়। সো মোস্ট কি বলা যায়, মোস্ট পপুলার ফর্ম হলো প্রিপোজিশন প্লাস অন্য কোনো ওয়ার্ড প্লাস প্রিপোজিশন, যেমন বাই ডিন্ট অফ, বাই ভার্চু অফ, এমন, তাই না? এমন যদি হয় তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে যুক্ত হতে বলা যেতে পারে। অথবা শুধু প্রিপোজিশন প্লাস অবজেক্ট, প্রিপোজিশন প্লাস তার অবজেক্ট, এই দুটো মিলেও প্রিপোজিশন ফ্রেজ তৈরি। নেক্সট চলে আসবে পসেসিভ। পসেসিভ কি জিনিস? পসেসিভ হলো দখল, অধিকার, সত্ত্ব বোঝায়, অর্থাৎ এটা কার দখলে আছে সেরকম কোনো কিছু বোঝায়। পসেসিভ প্রোনাউনের আমরা নাম শুনেছি, পসেসিভ অ্যাডজেক্টিভের আমরা নাম শুনেছি, রাইট? অর্থাৎ যেমন যদি আমরা বলি যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, সো এটা মাই পেন বলতে কি বোঝায়? মাই পেন বলতে বোঝায় এটা আমার কলম, অর্থাৎ এই পেনটা আমার, এটা কার দখলে আছে, এটা কার অধিকারে আছে, এটার উপর সত্ত্ব কার? এটা আমার। সো ইটস মাই পেন যদি কোনো অধিকার বোঝায় তাহলে সেটা পসেসিভ। পোসেশন, পোসেশন বোঝায়। যেমন ইট ইজ হিজ কার, কার কার, কার কার, দ্যাট মিনস কার গাড়ি, হিজ কার তার গাড়ি, হার ফ্যামিলি তার ফ্যামিলি, ইটস হাউস আওয়ার হাউস, দেয়ার কার। সো যেমন, অথবা শুধু নামের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে হতে পারে, যেমন রাজীবস পেন, রাজীবের পেন, এমন কিছু হতে পারে। সো এগুলো সবই পসেসিভ। যখন বলবে যে পসেসিভ ইউজ করো তখন তোমাদের এইভাবে মাথায় নিয়ে আসতে হবে যে এটা অধিকার বোঝাচ্ছে, কার, অর্থাৎ হিজ অথবা তার, এমন কিছু হতে পারে। সো সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভগুলো যদিও বলছে যে অ্যাপোজিটিভ দিয়ে পোস্ট মডিফাই, যেমন এখানে তোমরা দেখো সেন্টেন্সে খেয়াল করলে দেখতে পাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ এখানে ইউজ করতে বলছে যে, এবং বলে যে পোস্ট মডিফাই করতে হবে। আসলে অ্যাপোজিটিভ গ্রামাটিক্যালি এমন একটা টার্ম যেটাকে বলা যায় নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কিন্তু নাউনকে কোনো প্রকার মডিফাই করে না। বাট এটা এখানে একটু কন্ট্রাস্টিং আইডিয়া আমরা পাবো। যদিও বলছে যে, এখানে বলছে যে অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করতে হবে। আসলে এখানে মডিফাই বলতে অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে। অ্যাপোজিটিভ মূলত কোনো নাউনকে মডিফাই করে না। তারপরে আমরা যেহেতু এখানে বলা থাকবে আমরা ওইভাবে চেষ্টা করে যাব। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। অর্থাৎ কোনো নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেওয়া হয়,
সেটাই অ্যাপোজিটিভ। তবে এখানে খেয়াল রাখতে হবে অ্যাপোজিটিভের মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না, কোনো ফাইনাইট ভার্ব আমরা ইউজ করি না বা ইউজ করা যাবে না। নেক্সট, রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, আমরা যদি ফ্রেজ এবং ক্লজের সম্পর্কে আইডিয়া থাকে তাহলে হয়তোবা এই ক্লজ রিলেটিভ ক্লজ ব্যাপারটা বুঝতে যাবে। রিলেটিভ ক্লজ আসলে অন্য কোনো ওইভাবে চিন্তা করার দরকার নাই। রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে আমরা চিনি যে হু, হুইচ, হোয়াট, দ্যাট, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো এইগুলো প্রোনাউন যুক্ত হয়ে যে ক্লজটা তৈরি করে তাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। সো যে ক্লজটা কি জিনিস আমরা একটু একটু ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করে চেষ্টা করি যে ক্লজ কি। ক্লজ হলো বাক্যের অংশ, অর্থাৎ একটা বাক্যের একটা একটা অংশ যেটা যার মধ্যে সাবজেক্ট থাকে, যার মধ্যে আলাদা করে ভার্ব থাকে, তাকে আমরা বলি একটা ক্লজ। ফ্রেজের মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। সো ক্লজ, রিলেটিভ ক্লজটা শুরু হবে কি দিয়ে? হু, হুইচ, দ্যাট দিয়ে। এবং হু, হুইচ, দ্যাট দিয়ে যদি পরবর্তীতে ফাইনাইট ভার্ব ইউজ করা হয় এবং সেন্টেন্সের একটা অংশ হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলবো রিলেটিভ ক্লজ। সেটা আমরা পরবর্তীতে আমরা মনে হয় যে যখন আমরা সরাসরি এক্সাম্পলে যাব তখন আমরা ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। নেক্সট চলে আসছে ইন্টেন্সিফায়ার। সো ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার নাম দিয়েই কিন্তু এটার কি বলা যায়, তার অর্থটা প্রকাশ পেয়ে যায় যে ইন্টেন্সিফায়ার বলতে কি বোঝাচ্ছে। ইন্টেন্সিফায়ার হলো ইন্টেন্সিফাই করে, অর্থাৎ ঘটনাকে আরো বেশি ইন্টেন্স করে, কি তীব্র করে, তীব্রতা বলা যায় যে তীব্রতা বৃদ্ধি পায়। যেমন কি বলা যায় যে যদি বলা যায় যে হি ইজ এ গুড বয়। সো গুড শব্দটাকে যদি আমরা ইন্টেন্সিফাই করতে চাই তাহলে কি বলা যেতে পারে? হি ইজ এ ভেরি গুড বয়, অনেক ভালো। সো মোস্ট অফ দ্য টাইম, এটা জাস্ট একটা ট্রিক, মোস্ট অফ দ্য টাইম যখন তোমাদেরকে ইন্টেন্সিফাই ইউজ করতে বলবে তোমরা দুইটা ওয়ার্ড দিয়ে চিন্তা করে দেখতে পারো, একটা হলো ভেরি আর একটা সো। এই দুইটা ওয়ার্ড দিয়ে প্রথমত চিন্তা করে দেখবে যে ভেরি দিয়ে করা যায় অথবা সো দিয়ে করা যায় কিনা। সো ভেরি খুব, সো সো বলতেও খুব তীব্রতা বোঝাচ্ছে, অথবা টোটালি, আটারলি, কমপ্লিটলি, এইগুলো শব্দও কিন্তু ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ হয়। নেক্সট, কোয়ান্টিফায়ার। হোয়াট ইজ কোয়ান্টিফায়ার? কোয়ান্টিফায়ার এসেছে কোয়ান্টিটি শব্দ থেকে। কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলতে কি বোঝায়? কোয়ান্টিটি বলতে বোঝায় পরিমাণ, অর্থাৎ যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার ধারণা দেয় এমন কোনো ওয়ার্ড, সেটাই হলো কোয়ান্টিফায়ার। সো আমরা নাম্বার রিলেটেড ওয়ার্ডস, এনিথিং দ্যাট ইজ নাম্বার ইন ইট, অথবা নাম্বার রিলেটেড কোনো আইডিয়া দেয় যেটা মানে কি বলে সংখ্যা, পরিমাণ বোঝা যায়, সেটাই কোয়ান্টিফায়ার। অর্থাৎ 1 2 3 4 5 এগুলো কোয়ান্টিফায়ার, অথবা সাম, ফিউ, মেনি, এ লট অফ, সাচ ইত্যাদিও এগুলো কিন্তু কোয়ান্টিফায়ারের মধ্যে পড়ে যায়। সো আমরা মোটামুটি এই টাইপের গ্রামাটিক্যাল যতগুলো আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলাই গ্রামারগুলো, এই গ্রামাটিক্যাল টার্মগুলাই তোমাদের অধিকাংশ সময় লাগবে। ও বাই দ্য ওয়ে, আমরা বলেছিলাম যে এখানে যে ডিটারমিনার কি জিনিস। ডিটারমিনার, ডিটারমিনার একটা ব্রড একটা টার্ম, একটা ব্রড টার্ম। ডিটারমিনার আসলে অনেক বড় একটা টার্ম, এটা একটা দুইটা ওয়ার্ড না, এটা অনেক ওয়ার্ড হতে পারে। ডিটারমিনার হলো সেই সকল ওয়ার্ড যেগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, এমন কিছু ওয়ার্ডই হলো ডিটারমিনার। এনিথিং দ্যাট মডিফাইজ নাউন, এটাকে ডিটারমিনার বলা যেতে পারে। ডিটারমিনার মধ্যে অনেকগুলা গ্রামাটিক্যাল টার্ম যুক্ত থাকতে পারে, যেমন আমরা এখানে দেখলাম যেগুলো কোয়ান্টিফায়ার, তারপরে দেখেছি পজিটিভ, সরি পজিটিভ আসবে না, পসেসিভ গুলা। সো কোয়ান্টিফায়ার, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ সবই ডিটারমিনারের মধ্যে পড়ে যায়। তারপর আর্টিকেলগুলাও ডিটারমিনার, ওয়ান টাইপ অফ ডিটারমিনার। অর্থাৎ ডিটারমিনার হলো নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে। নাউনের আগে বসে যদি নাউনকে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে সেটাই ডিটারমিনার। যেমন যদি আমরা ইন্টেন্সিফায়ার সরি কোয়ান্টিফায়ার ইউজ করি, যেন আই মেট সাম বয়েজ, সো এটা কি নির্দিষ্ট বা অনির্দিষ্ট করছে না? বয়েজ গুলাকে করছে। অথবা আই স এ ম্যান, আই স দা ম্যান, এটা যেমন নির্দিষ্ট অনির্দিষ্ট করে সেগুলো এই বয়টাকে মডিফাই করছে এই আর্টিকেল গুলা, অথবা এই আর্টিকেল গুলো ডিটারমিনার। সো যখন ডিটারমিনার বলবে তখন তোমাদের ইউজ ফ্রিডম থাকবে অনেকগুলো ওয়ার্ড ইউজ করার, অর্থাৎ আর্টিকেল থেকে ইউজ করতে পারবে, পসেসিভ ইউজ করা যেতে পারে, এখানে
ডেমনস্ট্রেটিভ ইউজ করা যেতে পারে, এখানে কোয়ান্টিফায়ার ইউজ করা যেতে পারে। সো ইত্যাদি ইত্যাদি এই ওয়ার্ডগুলা তোমরা একটু মাথায় রেখো। এগুলো এই যতগুলো শব্দগুলো আমরা আলোচনা করলাম এগুলো তুমি খাতায় লিখে নাও এবং এগুলো একটু প্র্যাকটিস করো যে কোনটা কোন ওয়ার্ডগুলো কোন গ্রামাটিক্যাল টার্মের সাথে যাচ্ছে। এগুলো এটা বুঝে ফেলতে পারলে আমার মনে হয় যে গ্রামারের তুমি মডিফায়ারের 50% টাস্ক তোমার ডান, আর লাগবে না, 50% হয়ে গেছে। বাদ বাকিটুকু তোমার উপস্থিত বুদ্ধিমত্তা, তোমার ভোকাবুলারি নলেজ ইত্যাদিগুলো কাজ করবে। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ইট। আগামী ক্লাসে আমরা ডিটেলস দেখব কিভাবে সরাসরি মডিফায়ার সলভ করতে হয়। আরো বেশ কিছু টেকনিক্যাল টার্ম তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আগামী ক্লাসে। সেই ক্লাস পর্যন্ত তোমরা, আমার মনে হয় যে তোমরা অপেক্ষা করবে। আর আজকের ক্লাসটি কেমন লাগলো সে ব্যাপারে অবশ্যই তোমার কমেন্ট, মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দেবে। আর যদি এই ক্লাসটা তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো যেন কোনো ক্লাস কখনো মিস না করো। So thank you very much for your kind attention. See you.